দিদির স্বপ্ন ছিল চুরি করব, দিদির স্বপ্ন ছিল চুরি করবো। 4,500 কোটি টাকার স্বপ্ন ওনার না, উনি পারলে পুরোটাই খান। আজ থেকে মিনিমাম 2020 সালে এটা উদ্বোধন করে দিয়ে গেছেন ধর্মেন্দ্র প্রধানজি। তারপর থেকে তো এটার কোনো ডেভেলপমেন্ট হয়নি। সে মানে তৃণমূল সরকার, আমাদের যে এখানকার চেয়ারম্যান, সে তো পুরো একেবারে নষ্ট করে দিয়েছে। এখানকার যুবতীদের জন্য এরা কিচ্ছু ভাবেনি। নিঃস্বার্থভাবে জমি দিয়েছিল সেই সময়। আর সেই সময় এখানকার যে শাসক দলের যে চেয়ারপারসন ছিল, সেই মানুষগুলোকে সামনে রেখে কোটি কোটি টাকা ওএনজিসির কাছ থেকে নেওয়া হয়েছে, সেই টাকা তাদের হাতে পড়েনি। তো সেই জমি জট আর স্থানীয়ভাবে পূর্বতন এখানকার চেয়ারম্যান থেকে শুরু করে বিধায়ক, এরা যা নোংরামি করেছে, এরা এখানে কোনো জমি জটের জন্য এরা দায়ী। এরা পুরোপুরি এই সরকারটি কোনো কাজ করেনি, শুধু বাধা দিয়েছে। অবশ্যই যেত, সে তো একদম আমাদের এখানকার ডন ছিল, আনঅফিসিয়ালি ডন ছিল। সে বিভিন্ন জায়গা থেকে নিত, এরকম পয়সা তুলতো, আর সেটা যেত উপরমহলে যেত। পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলার অশোকনগর অয়েল ফিল্ড। একবার ভাবুন তো, যে সমতল ভূমির ওপর দিয়ে আপনারা দৈনন্দিন জীবনে হাঁটাচলা করছেন, সেই সমতল ভূমির ঠিক তলায় রয়েছে 45,000 কোটি টাকার খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস, যে খনিজ তেলের পরিমাণ প্রায় 240 মিলিয়ন ব্যারেল। হ্যাঁ দর্শক, আমরা কথা বলছি পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলার অশোকনগর অয়েল ফিল্ড। আমার পেছনে যে অয়েল ফিল্ড এখন আপনাদের সামনে দৃশ্যমান, 2018 সালে ওএনজিসি তথা অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের তত্ত্বাবধানে আবিষ্কার হয় এই অশোকনগর অয়েল ফিল্ডের। এই তেল কার্যত এর রয়েছে একাধিক গুণগত মান, এবং তা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। প্রথমে জানি রাখি দর্শক, কেন দীর্ঘদিন ধরে এই অয়েল ফিল্ডের কাজ তা করা হয়নি এবং এই অয়েল ফিল্ডকে চালু করা হয়নি। দর্শক, আপনারা জানেন যে কেন্দ্রে ছিল বিজেপি সরকার এবং রাজ্যে তৃণমূল সরকার। কোথাও একটা সেই রাজনৈতিক ইগল লড়াইয়ের কারণে রাজ্যের প্রাক্তন সরকার তথা তৃণমূলের সরকার এই অয়েল ফিল্ডকে কাজে লাগায়নি, এই অয়েল ফিল্ডের সঠিক সোনার তরলকে ব্যবহার করেনি রাজ্য এবং দেশের স্বার্থে। তা নিয়ে আমরা এই এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছিলাম, এবং তারা তাদের বক্তব্যে কি জানালেন সরাসরি চোখ রাখবো সেই দিকেই। বলছি স্যার, এই যে আপনাদের অশোকনগরের মাটির তলায় রয়েছে একদম বলা যায় তরল খনি, সেই খনি আজকে দীর্ঘ 7 বছর ধরে কোনো ইউটিলাইজ হলো না, কেন হলো না, কি ঘটেছিল? দেখুন, অশোকনগরবাসীর কাছে সোনার হরিণ ওএনজিসি। অ্যাকচুয়ালি প্রকৃত ঘটনা কি, 2009 সালে প্রথামাফিক ওএনজিসি অনুসন্ধান করে বিভিন্ন জায়গায়। এই অবস্থাতে 2009 সালে প্রথমে ওএনজিসি অনুসন্ধান যেটা করছিল, তাতে বেরোয় যে এখানে অয়েলের জন্য ব্লক রয়েছে। এই হলো শুরু। তারপরে আসলো আমাদের পরবর্তী প্রোগ্রাম কি, ওএনজিসি শুরু থেকে নয়, এরপরে আসলো আমাদের কাছে 2018 সাল আগস্ট মাস। সেই সময় এই প্রাকৃতিক তেল ও গ্যাসের অ্যাকচুয়ালি খনন করে একটু সন্ধান পায়, একটু সামান্যতম। এই 2018 শেষ হলো, এরপরে আসলো আনন্দের দিন। কি আনন্দের দিন? লক্ষ্য করুন, 2021 সালে বিধানসভা ভোট ছিল, ঠিক তার আগে 2020 সালে দেশের কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এখানে এসে এটার উদ্বোধন করেছেন। আর সেই সময়তে আমাদের সমগ্র অশোকনগরবাসীর, শুধু এই শহর নয়, গ্রাম আশেপাশে অন্যান্য বিধানসভায় সবার একটা বিরাট আনন্দ ছিল যে আগামী দিন এখানকার যুব সমাজের যুবতীদের কর্মসংস্থান হবে, শিক্ষিত ছেলেমেয়েদের উপযুক্ত মর্যাদা হবে। সেই চিন্তাভাবনা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নিজে এসেছিলেন, ধর্মেন্দ্র প্রধান এখানে এসেছিলেন। সেখানে আসার পরে উদ্বোধন তো হয়ে গেল, রাজ্য সরকার 3.5 একর জমি দিলেন প্রাথমিকভাবে। সেই জমি নিয়ে এই উদ্বোধন পর্ব শেষ হলো ওখানে খনন। উনি আসার পরে খনন করার পরে ওখান থেকে অয়েল পাওয়া গেল, সাথে গ্যাসও পাওয়া গেল 2200 মিটার নিচে। সেখান থেকে যখন ওই অয়েল পাওয়া গেল, অশোধিত তেল যাকে বলা হয় বাংলায়, সেই অশোধিত তেল হলদিয়া যেখানে আমাদের রয়েছে এই যে শোধনাগার তেল, সেখানে পাঠানো হলো যে এটা প্রক্রিয়া করে এটা কি আছে। সেখান থেকে প্রমাণ হলো যে দেশের না,
আমাদের আন্তর্জাতিক ক্ষেত্রেও বিরাট সম্মান বাড়বে আমাদের এই খনি। এই যে শুরু হলো 2020 পর্যন্ত আপনাদেরকে বললাম, এরপরে শুরু হলো রাজনৈতিক খেলা। এই অশোকনগরের বুকে জমি জট, এই জমি জটটা হচ্ছে আমাদের এখানকার সমস্যার মূল কারণ। এই জমি জটের আইন কানুনটা কি? আইন কানুনটা আমাদের সকলকে জানতে হবে। জমি ভারতবর্ষের যে কোনো রাষ্ট্রীয় সংস্থা দেশের নিচে খনিজ সম্পদ যখন তার জন্য ব্যবস্থা নেয়, দেশের যৌথ রাজ্য এবং কেন্দ্রীয় দুই সরকার মিলে এখানে দায়িত্ব কর্তব্য কি? এখানে হচ্ছে যে রাজ্য সরকারের কাছ থেকে অনুমতি নিতে হয় এবং 99 বছর লিজ নেওয়া হয়। এই লিজ নেওয়ার জন্যে সেজন্য রেভিনিউ পায় রাজ্য এবং ভারত সরকারও। পৃথিবী মানচিত্রে অশোকনগর উঠে গেছে অলরেডি। তো সেই জমি জট আর স্থানীয়ভাবে পূর্বতন এখানকার চেয়ারম্যান থেকে শুরু করে বিধায়ক, এরা যা নোংরামি করেছে, এরা এখানে কোনো জমি জটের জন্য এরা দায়ী। এরা পুরোপুরি এই সরকারটি কোনো কাজ করেনি, শুধু বাধা দিয়েছে। অনেক আশায় ওখানে একটি ছেলে আমি দেখেছিলাম, পেপারে বেরিয়েছিল, একটি চায়ের দোকান দিয়েছে। সে কাঁদতে বলছে আমার চায়ের দোকানটাও চলে গেল। এই অবস্থা থেকে পরিত্রাণ আবার আসলো 2026 নির্বাচন। খেয়াল পড়লো দিদির, এই তো সময়, আগামী দিন আমাদের নারায়ণকে তো ওখান থেকে আনতে হবে। উনি তো উনি লক্ষ্মীর ভান্ডার, কারণ ওনার কাছে রয়েছে অর্থ সম্পদ। সেই জন্য দিদি আবার খেল শুরু করলেন। কি করলেন? 2025 সালে বিশ্ব বাংলা শিল্প সম্মেলন যেটা কলকাতায় হয়েছিল, সেখানে উনি শেষ দিনে ঘোষণা করলেন যে 1 টাকার বিনিময়ে 15 একর জমি আমরা পশ্চিমবাংলা সরকারের পক্ষ থেকে দেব। মূল লক্ষ্যটা কি? এতদিন কি ঘুমিয়েছিলেন? যখন জমি জট হলো, ঠিক সামনে বিধানসভা নির্বাচন, জিততে হবে আবার ভাওতাবাজি। সেই কারণে 15 বিঘা জমি অবশ্যই দিয়েছে। হ্যাঁ, মাফ করবেন, 15 একর জমি অবশ্যই দিয়েছে। এখন ওখানে কাজ দ্রুত গতিতে হবে। আনন্দের কথা, এখন পশ্চিমবাংলায় ডাবল ইঞ্জিন সরকার। এই তো হলো খেল। আরেকটা খেল, কি খেল? আমরা বাংলার গর্ব বলতে পারি আমাদের রাজ্যের সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি এর জন্য লেগে আছেন। তিনি পার্লামেন্টে শুধু কোশ্চেন করেছিলেন কয়েক মাস আগে, তা নয়। তিনি এই সর্বশেষ আমাদের ব্যবস্থাপনার জন্য মন্ত্রীর সাথে সাক্ষাৎকার করেছেন। একদম অর্থমন্ত্রীর সাথে, ঠিক, আপনি ঠিক বলেছেন। অর্থমন্ত্রীর সাথে, বিভাগীয় মন্ত্রীর সাথে, সেক্রেটারির সাথে দেখা করেছেন, যাতে এটা দ্রুত গতিতে হয়। আমরা আশাবাদী, অশোকনগরবাসী আনন্দে সবাই, বিশেষ করে আমরা তো বয়স্ক মানুষ, আমাদের সন্তানেরা শুধু কি চাকরি পাবে, এর সাথে আরও বিভিন্ন ধরনের ব্যবসা চালু হবে, অনুসারে শিল্প হবে, আরও অনেক কিছু হবে, যেটা আমাদের এই পুরা বিধানসভার সবচেয়ে বিরাট কাজ করবে। তাই আবার বলি, সোনার খনি এখন আমাদের বিজেপি সরকারের হাতে। আগে ছিল কল্পনার বাইরে, এখন আমাদের হাতে চলে এসছে। আর কিছুদিনের মধ্যেই আমরা এখানে দেখব অগ্রগতি হচ্ছে, কর্মসংস্থানেরও বিরাট ব্যবস্থা হবে। বলছি, এই যে প্রাক্তন প্রশাসন বরাবর বলতে যে জমি গ্রহণের ক্ষেত্রে চাষিদের কাছ থেকে একটা সমস্যা হতো, বাস্তবে কি তাই হতো? আপনি তো এখানকার স্থানীয়, নাকি প্রশাসন চাইতো না এই জমি গ্রহণ করতে? শুনুন, আপনি দারুণ কোশ্চেন করেছেন। ওই যে চাষিদের ক্ষেত্রে চাষিরা দিতে চাইতো না, তাহলে 15 একর জমি কোথা থেকে দিয়েছে? তাহলে ওরা দিয়েছে, বাকিরাও দিত। ওদের বলেছে তোমরা এই কথা বলো, দিতে চাই না, কারণ এখানে জট করে রাখো। আমাদের কেন্দ্রীয় সরকার এখন দেখতে পাচ্ছেন না, কেন্দ্রীয় সরকারের প্রকল্প 30 লক্ষ কি ছেলেদেরও নাম বেরিয়েছে মহিলাদের ভাতায়। তো বুঝতেই পারছেন, সেই জন্য ওদেরকে শিখিয়ে দেওয়া ছিল না, ওরা ভয়ে পিছিয়ে ছিল। আমি প্রশ্ন করতে চাই আপনার কাছে না, এই অথরিটির কাছে, মানে তৃণমূলীদের কাছে, তারা 15 একর জমি কারা দিল? তারাও তো চাষি, তাই নয় কি? বাকিরা দিত, আর এখন দেওয়ার জন্য সবাই ব্যগ্র। এই তো এখান থেকে একটু দূরে গেলেই দৌলতপুরে পর্যন্ত এর একটা ইউনিট ছোট্ট চালু হবে। এর বিস্তৃত বিরাট। এই সাক্ষাৎকারে অল্প সময়ের বেশি বলা যায় না। দিদি, এই আপনাদের এই অশোকনগরে, আপনি স্থানীয় বাসিন্দা, আপনাদের অশোকনগরের মাটির তলায় রয়েছে সোনার তরল।
আগামীতে এখানে খনি থেকে উৎপাদন করা হবে, কতটা আনন্দ লাগছে, কি মনে হচ্ছে কি হবে আগামী? দেখুন, এটা তো খুবই আনন্দের বিষয়, এতে কোনো সন্দেহ নেই। 2009 থেকে এই আনন্দের খবর আমরা পেয়ে আসছি, কিন্তু কার্যকর হতে কিছুই দেখিনি। 2020-তে যখন কিনা কেন্দ্রীয় সরকার থেকে আমাদের রাজ্য সরকারের কাছে চিঠি লেখা হলো এই রেফারেন্স দিয়ে, এবং 2020-র পরে রিমাইন্ডার দেওয়া হলো 2023-এ, 2024-এ, তারপরেও ওনাদের কোনো ছিল না, কোনো রিপ্লাই দেননি। তারপর যখন 2024-এর নভেম্বর মাসে পার্লামেন্টে এই ইস্যুটা উঠলো যে এর জন্য আর্থিক ক্ষতি হচ্ছে, সরকারকে দায়ী করা হলো, তখন গিয়ে উনি একটা ক্লিয়ারেন্স দিলেন। এবার এই ক্লিয়ারেন্সটাও কি খুব নমিনাল প্রফেশনাল ক্লিয়ারেন্স। এই ক্লিয়ারেন্সের পরেও আমাদের কিন্তু এখনো পর্যন্ত কাজ শুরু হয়নি। এই কাজ শুরু না হওয়ার পেছনের কারণ কি? তার কারণ হচ্ছে একটা শুধু প্রফেশনাল ক্লিয়ারেন্স দিয়ে দিলে হয় না, তার জন্য চাই লিজ। ওএনজিসি এখনো পর্যন্ত পেট্রোলিয়াম মাইনিং লিজের জন্য জমি উনি দিচ্ছিলেন না, তারপরে দিলেন, কিন্তু এইটার পরে লিজ ডিড কিভাবে হবে বা এটার যে রয়্যালটি আসবে সেটা কিভাবে পাবে, রয়্যালটির এগ্রিমেন্টের ক্ষেত্রেও সমস্যা তৈরি হ্যাঁ, করেছে এই রাজ্য একদম সরকার। একদম। এইটার নিয়ে যে ফাইনাল এগ্রিমেন্ট হয়, আজ পর্যন্ত সেই এগ্রিমেন্টটা তারা করেনি তৎকালীন সরকার, যার ফলে আমাদের এখানে কাজ শুরু হয়নি। সবচেয়ে বড় কথা হচ্ছে, একটা পেট্রোলিয়াম তোলার পরেই সাথে সাথে সেটা ব্যবহার করা যায় না, তার জন্য অনেকগুলো প্রসেস থাকে। ফর এক্সাম্পল, এপিআই গ্র্যাভিটি আছে একটা, যেটা হওয়া দরকার 45 ডিগ্রি টু 65 ডিগ্রি। আমাদের এখানে অশোকনগরে যে পেট্রোলিয়াম পাওয়া গেছে সেটা হচ্ছে এপিআই গ্র্যাভিটি অনুযায়ী 40 টু 41 ডিগ্রি। তার মানে আপনি বুঝতে পারছেন যে এটা কতটা পিওর কোয়ালিটি। এবার এতটা ভালো কোয়ালিটি হওয়ার কারণে আমাদের কিন্তু ইউজ করার জন্য যে পেট্রোলিয়াম দরকার তার কস্ট কাটিংটা অনেক কমে যেত। এবারে বুঝতে পারছেন যে এতগুলো লাভ থাকার পরেও যদি এইগুলো নিয়ে দিদি কথা বলে, এইগুলো নিয়ে যদি দিদি আমাদের সাহায্য করে, তারপরে তো তাহলে ওনার যে পলিটিক্স চলছে, সেই সাম্প্রদায়িকতার পলিটিক্স, সেটা তো হবে না। এখান থেকে পাওয়া গেছে প্রায় 240 মিলিয়ন গ্যালন এর সমান ব্যারেল পাওয়া গেছে। এই যে আজকে শুধু ক্যালেন্ডার হিসাবে দেখতে গেলে 5 বছর আমরা পিছিয়ে পড়েছি, কিন্তু অ্যাকচুয়ালি ভেবে দেখুন আমরা কি 5 বছর পিছলাম না কতটা পেছলাম। কারণ বিশ্ব দরবারে এখন যা অবস্থা, তেল আজকে উনি নিজেই চেঁচাচ্ছেন পেট্রোলের দাম বাড়ছে, পেট্রোলের দাম বাড়ছে। আজকে পেট্রোলের দাম কোথায়? 110 টাকা। সাধারণ মানুষের পক্ষে এটা কতটা কষ্টের বিষয় যে এতটা দিয়ে তাদের এত দাম দিয়ে কিনতে হচ্ছে। উনি নিজেই এটা চিৎকার করছে, কিন্তু উনি কি একবারও বলেছেন যে অশোকনগরে এই খনি আছে, আমি যদি এইটা দিয়ে দিই তাহলে আমাদের বাইরের দেশ থেকে পেট্রোল কিনতে হবে না? এই বিশ্ব দরবারে যেখানে এত তেল নিয়ে সমস্যা চলছে, গ্যাস নিয়ে সমস্যা চলছে, আমাদের দেশেই সেই খনিজ রয়েছে, আমাদের কাছে সেই সোনা রয়েছে, সেই খনি দিয়ে আমরা চালাতে পারি। উনি কিন্তু এটা একবারও বলছেন না। আর ঠিক যখন ভোটের সামনাসামনি আসে তখন বলেন আমি এটা করব, আমি ওটা করব, কিন্তু উনি করেননি। আর যদি উনি করতেন তাহলে আজকে ওনার যে পলিটিক্স, সেই পলিটিক্সটা তো টিকে থাকতো না। আজকে বিশ্ব দরবারেও আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের নাম অনেক ওপরে হতো, কিন্তু উনি ওনার নিজের নাম, নিজের প্রফিট, নিজের ফ্যামিলির প্রফিট দেখেছেন, জনসাধারণ মানুষের না। কারণ জনসাধারণ মানুষের যদি প্রফিট দেখতেন তাহলে আজকে এখানের মানুষেরা কাজ পেত, আশেপাশের জায়গার লোকজনেরা কাজ পেত, তার সাথে আরও অনেক ব্যবসাপত্র আসতো। সাধারণ ঘরে এমন অনেক মানুষ আছে যারা এখনো পড়াশোনা করার সুযোগ পায় না, পড়াশোনা করতো, মানুষ বড় হতো, মানুষ চিন্তা ভাবনা করার সুযোগ পেত। ওনার যে পলিটিক্স, উনি যে মানুষকে বোকা বানিয়ে রাখছেন, সেই বোকামিটা ধরা পড়তো, তাহলে আর ওনার পকেট ভরা এবং ওনার সঙ্গীদের পকেট ভরা সেটা পসিবল হতো না। সেই কারণেই উনি এইভাবেই জিনিসটাকে ধামাচাপা দিয়ে মানুষকে বোকা বানিয়ে রেখেছেন, যাতে কিনা আমরা উন্নতি করতে না পারি, কিন্তু ওনার উন্নতি, ওনার লাভ যা হওয়ার সেটা হয়ে যায়। দাদা, আপনাদের এই অশোকনগরে যে ওএনজিসির যে খনিজ তেল উত্তোলনের যে বিষয়টা ছিল, আমরা তো একাধিক বিধানসভায় দেখেছি তৃণমূলের একাধিক যে কার্যকর্তা নেতা তারা কাটমানি খেয়েছে। আপনাদের এই ওএনজিসিকে কেন্দ্রে কোনো কাটমানি খাওয়ার কোনো ব্যাপার রয়েছে নাকি? হ্যাঁ, আমাদের এখানে ওএনজিসি নিয়ে ব্যাপক কাটমানি চলেছে। তার মধ্যে একজন আমি স্পেসিফিক্যালি বলতে পারি যে ওখানে এখন তালা ঝুলছে, জং পড়ে গেছে, কিন্তু আগেও বিড়ি খেত,
এখনও চকচকে সোনার চেন পরে ঘুরে বেড়ায়। বিভিন্ন গাড়ির ফ্যান্ডারগুলো ওই নিত। আমাদের যে প্রাক্তন বিধায়ক ছিল ওনার মাধ্যম দিয়েই এগুলো হয়েছে, তৃণমূলেরই ও ছেলে ছিল, বিভিন্নভাবে কাটমানিগুলো ওখান থেকে নিত। কিভাবে কাটমানি খাওয়ার ব্যাপারটা কিরমভাবে ছিল? বিশেষ করে ও যে ভ্যান্ডারগুলো হতো, গাড়ির ভ্যান্ডারগুলো ম্যাক্সিমামই হচ্ছে ও নিত। যে গাড়িগুলো টাটা সুমো থেকে আরম্ভ করে ওই ম্যাক্স গাড়িগুলো চলতো, আর টোটাল এই ভ্যান্ডারটা ও পেত। আর ওই বিভিন্ন গাড়ি থেকে একটা কাটমানি নিত। আর যে পরিমাণে ওই গাড়ির মানুষের সঙ্গে কন্ট্যাক্ট হতো সেটা ও দিত না, এবং তার থেকে একটা কমিশন নিত। ফলে ও মোটা চেন এবং বাড়ি এবং ক্যাশ টাকা প্রচুর করে ফেলেছে। মানে ওই ওএনজিসির যে এলাকায় সেখানে তালাই জং পড়ে গেছে, কিন্তু সেই মানুষের গলায় এখনো সোনার চেন চকচক করে। হ্যাঁ, সে তো চলছেই, তার গলায় সোনার চেন চকচক করছে, আর ওএনজিসিতে তালা ঝুলে আছে। আর সে প্রেসের কাজ করতো, একটা অ্যাডভান্টেজ পেয়ে গেছে। আর আমাদের প্রাক্তন যে বিধায়ক ছিল নারায়ণ গোস্বামী, তার আশীর্বাদ ধন্য ছিল, তার জন্য এটা। এই যে 75-25 রেশিও আমরা কলকাতা শহরে শুনতে পাই, যে নিচু নেতৃত্বের কাছে 25 আর উপর নেতৃত্বের কাছে 75 যেত। ওই নারায়ণ গোস্বামীর কাছে কি কোনো রেশিও যেত বলে মনে হয় আপনার? অবশ্যই যেত, সে তো একদম আমাদের এখানকার ডন ছিল, আনঅফিসিয়ালি ডন ছিল। সে বিভিন্ন জায়গা থেকে নিত, এরকম পয়সা তুলতো, আর সেটা যেত উপরমহলে যেত। এটা তো যেতই। অশোকনগরে প্রতিটা লোককে জিজ্ঞেস করলে তারা একই কথা বলে, বিভিন্ন খাতে যেত। সে মদ থেকে আরম্ভ করে আর ওই জুয়ার সাট্টা থেকে আরম্ভ করে সব কমিশনের উপরে যেত ওই নারায়ণ গোস্বামীর হাত ধরে। ওএনজিসির কাটমানির টাকা সেটা বিধায়কের কাছে। ওই কাটমানির টাকা তো যেতই, ওই ওএনজিসির টাকা তো যেতই, তার সাথে অন্যান্য ক্ষেত্রে মদ, জুয়া, সাট্টা সব টাকাই ওই নারায়ণ গোস্বামীর মাধ্যম দিয়েই ওই অভিষেকের বাড়ি পর্যন্ত যেত। আপনাদের এই অশোকনগরের মাটির তলায় প্রায় 240 মিলিয়ন ব্যারেল সেখান থেকে খনিজ তেল উত্তোলন হবে। কতটা ভালো লাগছে, এবং আমাদের মহিলা সমাজদের বাড়ির যে ছেলেপেলেরা তারা কাজ পেতে পারে এবং এখানে অর্থনীতিরও বিকাশ হতে পারে। কেমন লাগছে আপনার? এটা খুবই আনন্দের সংবাদ। আজকে না, বহুদিন আগের থেকেই এই প্রকল্পটা নিয়ে আমরা জানতাম যে এটা আরম্ভ হবে, কিন্তু বিগত সরকার তো কোনো কাজকর্ম করেনি। এখন আমাদের যে রাজ্য সরকার, আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সৌমিক ভট্টাচার্য প্রেসিডেন্ট মাননীয়, সে উদ্যোগ নিয়েছে এবং আমাদের ইতিমধ্যেই কাজকর্ম শুরু হয়ে যাবে, আমাদের ছেলেমেয়েরা চাকরি পাবে। এর থেকে আনন্দের বিষয় কিছু হয় না যে আমাদের নিজের জায়গায় অশোকনগরে এত বড় একটা তৈল খনি, মানে একটা হীরের খনি আছে, আমাদের ছেলেমেয়েরা বাইরে পরিযায়ী হয়ে পড়ে আছে। হ্যাঁ, এটা মানে অনেক দিন আগেই এটা হয়ে যেত, কিন্তু আগের সরকারের অক্ষমতা। যদি পাশের জনের কাছে যাব, এই যে কার্যকরটা করার জন্য 7 বছর টাইম লেগে গেল, এর জন্য গাফিলতি কাদের ছিল, দায় কার? গাফিলতি ছিল আমাদের যে এখানকার অশোকনগরের চেয়ারম্যান ছিল, ওনারই গাফিলতি। উনি কখনোই চাইনি এখানকার বেকার ছেলেরা কাজ পাক, বেকার মেয়েরা কাজ পাক। এই জন্য আমাদের বাড়ির সমস্ত ছেলেমেয়েরা, যার বাড়ি একটি সন্তান, তাকেও কিন্তু কাজের জন্য বাইরে যেতে হচ্ছে। যেখানে এইখানে প্রচুর ছেলে মেয়ে আমাদের কাজ পায়, সেই জায়গাটা বন্ধ করে রেখেছে। শুধু ওখানে ওএনজিসিতে চাকরি কেন, ওখানে আশেপাশে ব্যবসা দিলেও ভালো চলবে। তো প্রচুর কাজের ব্যবস্থা হতো। আমরা আজকে ছেলে মেয়েদের পড়াশোনা শেখাচ্ছি কাজ বাজের জন্য, সেগুলো এখানে ব্যবস্থা নেই। এর জন্য দায়ী পুরো আগের চেয়ারম্যান। উনি ওনার মুষ্টিগত যে কিছু লোক আছে তাদেরকে নিয়েই উনি রাজনীতি করে গেছে, কখনো অশোকনগরের উন্নতি চায়নি। দিদি বলছি, আপনি এখানকার স্থানীয়, বলছি সত্যি কি প্রাক্তন যে সরকার যারা ছিল, তৃণমূল সরকার, তারা কি চেয়েছিল চাষিদের কাছ থেকে জমি অধিগ্রহণ করতে, আর কি এটা মিথ্যে যে কথা বলা, যে মিথ্যেভাবে মানুষের সামনে প্রতিশ্রুতি দেওয়া বা মিথ্যে কথা বলে গেছে, এটা কি মনে হয় আপনার? এরা জমি নিয়েছিল কিন্তু এরা কোনো উন্নতির কোনো ব্যবস্থাই করেনি, যার জন্য প্রচুর এখানকার ছেলেমেয়েরা বেকার বাইরে পড়ে আছে। এরা শুধু প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু আলটিমেটলি অশোকনগর কোনো উন্নতির এরা চেষ্টাই করেনি, যার জন্য আজকে আমাদের অশোকনগর আজ থেকে আরও 15-16 বছর আগে যেই উন্নতিটা হতো, আমাদের অশোকনগর যেখানে আছে সেখানেই পড়ে আছে। এর কোনো উন্নতির এরা ব্যবস্থা করেনি, এবং এই সরকার যদি মানে বর্তমানে থাকতো, আমাদের অশোকনগরের পরিস্থিতি আরও খারাপ হতো। আমাদের যে নতুন এখন যে গ্যাস উত্তোলন হবে, তাতে আশা করি গ্যাস দুটোই উত্তোলন হবে। আমরা আশা রাখবো আমাদের এখানকার ছেলেমেয়েরা চাকরি পাবে, এখানেই থাকবে, তারা পরিযায়ী হয়ে তাদের বাইরে যেতে হবে না। আমরা এটাই চাই এখন। দিদি বলছি, যে মুহূর্তে রাজ্য সরকারের পালাবদল হলো, যে মুহূর্তে তৃণমূলকে সরিয়ে রাজ্যের আপনারা পরিবর্তন করলেন, বিজেপিকে নিয়ে এলেন, সেই মুহূর্তে এই খনিজ তেল উত্তোলনের কাজটা তৎপরতা 10 গুণ বেড়ে গেল। কেমন লাগছে, আগামীতে কি হতে পারে এই অশোকনগর? আমাদের তো খুব ভালো লাগছে, কারণ আমরা হচ্ছে এখানকার বাসিন্দা, অশোকনগরের বাসিন্দা। আমাদের তো এটা গর্ব না যে আজ থেকে মিনিমাম 2020 সালে এটা উদ্বোধন করে দিয়ে গেছেন
ধর্মেন্দ্র প্রধানজি, তারপর থেকে তো এটার কোনো ডেভেলপমেন্ট হয়নি। সে মানে তৃণমূল সরকার, আমাদের যে এখানকার চেয়ারম্যান, সে তো পুরো একেবারে নষ্ট করে দিয়েছে। এখানকার যুবতীদের জন্য এরা কিচ্ছু ভাবেনি, শুধু ভেবেছে আমরা কিভাবে তোলা তুলবো। পরিষ্কার কথা, আমরা কিভাবে তোলা তুলে নিজেদের পকেট গুছাবো। হ্যাঁ, আর আমাদের সরকারকে আমরা ওখান থেকে কীভাবে আমরা হিস্সা দেব, এইটুকুই ভেবেছে। আর এখানকার ছেলেমেয়েদের কথা উনি ভাবেননি। তাহলে যদি ভাবতেন তাহলে আমাদের ছেলেপেলেরা পরিযায়ী হতো না। কারণ আমরা প্রত্যেকে আজকে সবার মায়েদের ঘরে একটা কি দুটো করে সন্তান। হ্যাঁ, সবাই চিন্তা ভাবনা করে যে শিক্ষিত করেছি মানে চাকরি বাকরি পাবে, সরকারি হোক বা বেসরকারি, সেরকম লেভেলের। কিন্তু সেগুলো তো কিছুই হয়নি। সেই জন্য আমরা চাই, আমাদের যখন আমরা বিজেপি সরকার এসছে, আমরা চাই এইবার ছেলেপেলেরা উন্নতি হবে, ছেলেমেয়েদের চাকরি পাবে, এইটুকু আমরা খুব আশা রাখছি। আচ্ছা দিদি, আমরা বারবার এই রাজ্য সরকারকে বলতে শুনেছি ভাড়ে মা ভবানী, রাজ্যের ভাড়ায় অর্থ নেই। কিন্তু এই অশোকনগরের মাটিতে, যেখানে মাটির তলায় রয়েছে 45,000 কোটি টাকার খনিজ তেল এবং খনিজ সম্পদ, সেই জায়গায় রাজ্য সরকারও তো এখান থেকে 4,500 কোটি টাকা প্রত্যেক বছর পেত। কি বলবেন এই প্রসঙ্গে? অ্যাকচুয়ালি রাজ্য সরকার, বিগত যে রাজ্য সরকার ছিলেন সেই সরকার যে কতটা মিথ্যাবাদী সেটা আমরা সবাই জানি। ছোট থেকে বড় অবধি কেউ বলার সাহস পেয়েছি, কেউ বলার সাহস পাইনি। দ্বিতীয় কথা হলো, এই যে সম্পত্তি, এই যে প্রপার্টি, এটা তো রাজ্যের নিজস্ব পৈতৃক প্রপার্টি নয়, এটা সর্বসাধারণের প্রপার্টি। এখান থেকে যদি কিছু উন্নতি হয়, এটা সর্বসাধারণের হয়। বিগত রাজ্য সরকার তো চায়নি যে সর্বসাধারণের উন্নতি করতে, শুধুমাত্র নিজেদের কোষাঘরগুলো ভর্তি করতে চেয়েছে। তাই জন্যই তারা খালি শুধু নেই, কোনো কিছু উন্নতির পেছনে যদি টাকা পয়সার জন্য কিছু বলা হয়েছে, নেই নেই নেই। আরে যদি নাই থাকে তাহলে পাড়ার ক্লাবগুলো পুজোর পেছনে এতগুলো টাকা কেন ইনভেস্ট করা হয়েছে? 15 বছর আগে কি আমাদের ক্লাবগুলোতে বড় বড় করে দুর্গাপুজো হতো না? তো যাই হোক, যেটাই হোক, এখন আমাদের অশোকনগরের যে কাজগুলো স্থগিত হয়েছিল, এখন যেগুলো বর্তমান সরকারের পক্ষ থেকে চালু করা হচ্ছে, আশা করি বিগত দিনে অশোকনগরের উন্নতি অনেকের থেকে অনেক জায়গায়, ভালো জায়গায় পৌঁছে যাবে। এবং আমাদের মতো যুব সম্প্রদায়ের ছেলেমেয়েরা যাতে এখানে চাকরি পায়, একটা নিজস্ব বাসস্থান পায়, বা নিজস্ব একটা অন্য কোথাও গিয়ে কাজ করতে না হয়, তার জন্য যাতে একটা সুষ্ঠু পরিবেশ আমরা দিতে পারি, সরকারের কাছে এটাই আবেদন করব। আশা করি সবটাই খুব ভালোভাবে এগোবে। তবে সবটাই তো সময়ের অপেক্ষা, সময়ের সাথে সাথে সবকিছু এগোবে। পারমিশনের কাজ সেটা করতে 7 বছর অতিক্রান্ত হয়ে গেল। প্রাক্তন সরকার ছিল তৃণমূল, এবং তার পরবর্তীতে যে মুহূর্তে বিজেপি সরকার এলো, সেই মুহূর্তে কাজের তৎপরতা 10 গুণ বেড়ে গেল। কেমন লাগছে আপনাদের এই অশোকনগরে? আমরা তো অশোকনগরবাসী হিসেবে প্রচণ্ড খুশি। কিন্তু এই কোশ্চেনটা যেটা তুমি ভাই করলে, যে 7 বছর কেন লাগলো, কারণ দিদির মুখে তো কথাই ছিল বাংলাকে গুজরাট হতে দেবো না। তো গুজরাটে এটা যদি হতো 1 বছরের মধ্যে কমপ্লিট হয়ে এতদিনে সব কাজ শুরু হয়ে যেত, আর অনেক ছেলেমেয়ে চাকরি পেয়ে যেত। ইউপি গুজরাটে এটা এতদিন ওয়েট করতো না। এই রাজনৈতিক চরিতার্থ সফল করার জন্য উনি যে নোংরা খেলাটা খেলেছে, সেটা 1 বছরের মধ্যে মানুষ দেখতে পাবে। বাংলাকে গুজরাট হতে দেবো না, ইউপি হতে দেবো না, দিতে হবে না। আমরা বাংলার মতোই চলবে। কেন্দ্রীয় সরকার এসছে, রাজ্য সরকারে আমাদের ডবল ইঞ্জিন সরকার, তার কাজ দেখতে পাবে মানুষ। আচ্ছা, 45,000 কোটি টাকা তরল রয়েছে আপনাদের এই মাটির তলায় অশোকনগরে। এতদিন ধরে এই জিনিসটা ইউটিলাইজ করা হয়নি। এখন যদি এই জিনিসটা ইউটিলাইজ করা হয়, আপনাদের কি পরিবর্তন আসতে পারে? কেমন কতটা আশাবাদী আপনি? দেখুন, এই মুহূর্তে সারা বিশ্বে অর্থনৈতিক সমস্যা, সারা বিশ্বের অর্থনৈতিক সমস্যার কারণে বিভিন্ন রকম ব্যবস্থা করা হয়েছে। যেমন তেল নিয়ে সমস্যা হচ্ছে, তেলের যুদ্ধ চলছে, যুদ্ধের কারণে তেল সঠিকভাবে পাওয়া যাচ্ছে না। বিভিন্ন জায়গায় বলা হচ্ছে কম সংখ্যক গাড়ি চালানোর জন্য। এবার এই যে অর্থনৈতিক সমস্যার কারণেই তো এগুলো বলা হচ্ছে যে গাড়ি কম চালানোর জন্য। এবার যদি এই যে টাকাটা, সেই টাকাটার যদি ঠিকঠাক মতো কাজে লাগানো যায়, সেটা রাজ্য এবং কেন্দ্র সরকার দুজনের অর্থনৈতিক দিক থেকে আরও ভালো হবে। তাতে কি হবে, আগামী দিনে রাজ্য সরকারেরও উপকারে লাগবে, কেন্দ্র সরকারের উপকারে লাগবে। এবং ভারত যে বিশ্বগুরুর দিকে এগোচ্ছে, যে এত পরিমাণ অর্থ, যেটা যদি ভারত সরকার করতে পারে, ভারত কিন্তু বিশ্বগুরুর দিকে এগিয়ে যাবে আর অনেকটা। দাদা বলছি, এই যে 45,000 কোটি টাকার তরল রয়েছে, সেখান থেকে রাজ্য সরকার রয়্যালটি বাবদ 4,500 কোটি টাকা পেত। সেই জিনিসটাও তো তারা পেল না। সেই টাকাটাও তো আপনাদের উপরই কাজে লাগানো হতো, তাদের মানুষের কাজে লাগানো হতো। কেন করলো না তৃণমূল? দিদির স্বপ্ন ছিল চুরি করব।
দিদির স্বপ্ন ছিল চুরি করবো, 4,500 কোটি টাকার স্বপ্ন ওনার না, উনি পারলে পুরোটাই খায়। এই স্বপ্নের জন্য উনি ভেবেছিলেন দিদি এমপি হবেন, পিএম হবেন। দিদি পিএম হওয়ার স্বপ্নে ছিলেন, দিদি পিন্ডিজট করেছেন, দিদির সেই স্বপ্ন চুরমার হয়ে গেছে। সেই 4,500 কোটি টাকায় তো আমাদের পশ্চিমবঙ্গ সরকার অনেক কিছুই করতে পারতো। আজকে অসনের উন্নয়নের পিছনে দিদি কিছু খরচা করতে আমাদের অনেক যুবক যুবতী ভাইদের চাকরি হতো। সেই জায়গাটা পুরো নষ্ট করেছেন দিদি। আর বাংলায় ফিরছেন না, সেটা উনি বুঝে গেছেন। এখন ভাইপোর খবর দেখবেন, ভাইপো মার খাচ্ছে, লোকে ডিম ছুঁড়ে মারছে, এগুলো মানুষ বুঝে গেছে। তো যেটা হয়নি এখন তো আমাদের সেই ভেবে লাভ নেই। এখন আমাদের দরকার কেন্দ্র রাজ্য মিলে এখানে অগ্রগতি হোক। অশোকনগর, হাবড়া বিধানসভা, আশেপাশে নিয়ারবাই যত বিধানসভা আছে, ছেলেমেয়েরা, শিক্ষিত ছেলেমেয়েরা এবং যারা যোগ্যতা অনুসারে বিভিন্ন রকম কাজ হবে, অনুসারী শিল্প হবে, স্টেক হোল্ডার্স হবে, বিভিন্ন রকম ব্যবসাও চারপাশে গড়ে উঠবে। আমরা অশোকনগরবাসী হিসেবে খুব হ্যাপি যে একটা শিল্প আসতে চলেছে। এই যে অশোকনগরের যে খনিজ তেল, সেটাকে যদি ঠিকভাবে ইউটিলাইজ করা হতো এবং সেটা যদি কাজ দ্রুত আকারে শুরু করা হতো, তাহলে আপনাদের মতো যুবকরা এখানে কাজ করতে পারেননি। কতটা নিরাশ আপনার? একদম। ব্যাপারটা হচ্ছে গিয়ে এই যে অপদার্থ তৃণমূল সরকার অশোকনগর থেকে যুব সমাজ ছুঁড়ে ফেলে দিয়েছে, তার একটাই কারণ, অশোকনগরে ওএনজিসির মতন প্রকল্প তারা শুরু করতে দেয়নি। তারা কেন্দ্রের সঙ্গে অ্যাডজাস্টমেন্টে আসেনি এবং কেন্দ্র সরকারকে জমি দেয়নি রাজ্য সরকার। সেটা যদি তারা করতে পারতেন তাহলে অশোকনগরের যুব সমাজ চারিদিকে দেখবেন টোটোয় ভরে গেছে। এই যুব সমাজগুলো কাজের এসেতে তার পেট তো চালাতে লাগবে, তারা পড়াশোনা করে তারা টোটো চালাচ্ছে। হাজার হাজার টোটো বেড়ে গেছে অশোকনগরে, একটাই কারণ, কোনো কর্মসংস্থান নেই। সেই জায়গায় দাঁড়িয়ে যদি ওএনজিসির মতন প্রকল্প করতে পারতো তাহলে বহু ছেলে মেয়ে, অশোকনগরের ছেলেমেয়েরা তারা চাকরি পেতে পারতো। 2018-তে যখন ওএনজিসি সূত্রে এটা জানতে পেরেছিলেন, মনে মনে আশার আলো দেখেছিলেন যে কাজ পাবেন একটা? অবশ্যই আশার আলো পেয়েছিলাম যে আমাদের মতন যুবকরা তারা এলাকায় থেকে এলাকার কর্মসংস্থান খুঁজে পাবে, তারা বাইরে যেতে হবে না, বাইরের রাজ্যে যেতে হবে না, আমাদের টোটো চালাতে হবে না। এই যুব সমাজ অশোকনগরের টোটোয় ভরে গেছে, যা তারা তাদের পেটের জ্বালায় তারা টোটো চালাতে বাধ্য হয়েছে। আচ্ছা, এই যে আপনার পাশের দাদার কাছ থেকে শুনলাম, বলছি একটার পর একটা অভিযোগ আপনাদের মধ্যে রয়েছে, এই সকলের জন্য এই 7 বছরের ব্যর্থতা, এর দায় কার বলুন? অবভিয়াসলি বিগত দিনে যে সরকার ছিল সেই সরকারেরই ব্যর্থতা। কারণ এই সরকার মানুষের জন্য কিছু করেনি, তারা নেতা মন্ত্রীর পেট ভরেছে, পকেট ভরেছে। আপনি আমাদের অশোকনগরে যদি আপনি দেখেন যে যেই খনিজ পদার্থ তেল উৎপন্ন হতো, ভ্যাসলিন থেকে 23টা আইটেম বেরোতো, শুধু ভ্যাসলিন না, ডিজেল বেরোতো, তার সঙ্গে আরও 23টা আইটেম বেরোতো। তা সেইটা আটকে রেখেছে তারা নিজের স্বার্থসিদ্ধির জন্য। তারা চেয়েছিল তারা কিছু টাকা পয়সা নেবে, ওএনজিসি একটা তারাও দিতে চেষ্টা করেছিল বা তারা বলেছিল ঠিক আছে। 45,000 কোটি টাকার খনিজ তেল ছিল এবং রাজ্য সরকার পেত 4,500 কোটি টাকা, তাও সেটাকে গ্রাহ্য না করে বাদ দিয়ে দিয়েছে ব্যাপারটাকে। তার জন্য দেখুন আপনারা, তারা শুধু পয়সা চিনেছে। তারা মানে ওদের কাজ হচ্ছে যে আমার কাজের আগে আমার টাকা লাগবে। আপনি যদি গোলবাজারের পাশে যান, ওইখানে কোনো প্রয়োজন ছিল না ওএনজিসির নামে পায়খানা বাথরুম বানানোর, টাকা নিয়ে ওইখানে একটা পায়খানা বাথরুম বানিয়ে ফেলেছে। এরকম হাজার একটা জায়গায় আছে। এরা শুধু মানে কাটমানির সরকার ছিল। এরা কখনোই মানুষের উপকার, যদি মানুষের উপকার ভাবতো বা উপকার করব চেষ্টা করতো, তাহলে যুব সমাজ আজকে টোটো চালাতো না, যুব সমাজ আজকে মাছ নিয়ে ফেরি করতো না। তো নানান কাজের মধ্যে দিয়ে তারা অর্থ সংগ্রহ করতো বা কর্মসংস্থানের মধ্যে দিয়ে তারা জীবন খুঁজে পেত। আমরা সিঙ্গুরের ক্ষেত্রে শুনেছিলাম যে চাষিদের কাছ থেকে নাকি জমি নেওয়া যাচ্ছে না। আপনাদের এই খনিজ তেল উত্তোলনের ক্ষেত্রেও যে কথা বলা হয়েছে, যে ইস্যু দেখানো হচ্ছে যে চাষিদের কাছ থেকে জমি নেওয়া যাচ্ছে না, একটা বড় মাত্রায়। সত্যি কি তাই? স্থানীয়রা কি সত্যি জমি দিতে চায়নি? আপনারা তো স্থানীয় বাসিন্দা, কি বলবেন? ওটা টোটালটাই ভুল বার্তা। সাধারণ চাষিরা, আমি যেহেতু এই পার্শ্ববর্তী আমার বাড়ি, আমি যেটা দেখেছি ওখানকার মানুষ নিঃস্বার্থভাবে জমি দিয়েছিল সেই সময়। আর সেই সময় এখানকার যে শাসক দলের যে চেয়ারপারসন ছিল, সেই মানুষগুলোকে সামনে রেখে কোটি কোটি টাকা ওএনজিসির কাছ থেকে নেওয়া হয়েছে। সেই টাকা তাদের হাতে পড়েনি। সেই মানুষগুলো কী চেয়েছিল? সেই মানুষগুলো চেয়েছিল তার কাজ, তার পরিবারে যে সন্তানটা আছে সেই সন্তান যাতে একটা কর্মসংস্থা পায়। যেই কারণে এই একটা আশা রেখে আজকের ওই মানুষগুলো জমি দিয়েছিল সেই সময়। এখন মেন যে মানুষের দাবি, যেই সরকার এসছে, ডবল ইঞ্জিনের সরকার এসছে,
এই সরকারের কাজে পুরোপুরি ভরসা আছে যে আগামী দিনে শিল্প হবে, কর্মসংস্থান হবে, ওএনজিসি নতুন রূপ নিয়ে আজকে অশোকনগরে বুকে চালু হবে, এই আশাটা সবচেয়ে বড় কথা। মানুষ এখনও বুক বেঁধে আছে যে এই সরকারের মাধ্যমে তাদের কর্মসংস্থান হবে। দর্শক, আপনারা শুনলেন এবং আপনাদের আরও কিছু বিষয় জানাই, তা হলো এই অশোকনগর অয়েল ফিল্ডে যে খনিজ তেল পাওয়া যায় যার এপিআই 4041, অশোকনগর অয়েল ফিল্ড থেকে যে তেল পাওয়া যায় সেই তেল একমাত্র পাওয়া যায় আমেরিকার টেক্সাস এবং আরও কিছু গুটি কয়েক জায়গা থেকে। এবং তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, এই অয়েল ফিল্ড থেকে তেল উত্তোলনের পরে তা পরিশোধনের ক্ষেত্রে বিশেষ টাকা খরচা করতে হবে না আমাদের দেশকে, কারণ এই তেলের গুণগত মান এতটাই ভালো এবং এই তেলকে বলা যায় কার্যত সুপার প্রিমিয়াম লাইট অয়েল, যার এপিআই মাত্রা 4041। এবং তার পাশাপাশি দর্শক আপনাদের আরও জানিয়ে রাখি, এই তেল সরাসরি পাইপলাইনের মাধ্যমে চলে যাবে হলদিয়া পেট্রোকেমিক্যাল, যেখানে খুব সহজেই এই তেলকে পরিশোধন করা যাবে। আমরা জানি যে মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে তেল আমদানির ক্ষেত্রে একটা বিশেষ পরিমাণ অর্থ ব্যয় করতে হয় আমাদের ভারতকে, কিন্তু যখন আমাদের রাজ্যের তেল আমাদের রাজ্যেই পরিশোধন করার একটা বিশেষ ব্যবস্থা রয়েছে, এই যদি অয়েল ফিল্ডকে কার্যকারী করা হতো তাহলে কোথাও একটা ক্রেডিট কেন্দ্র সরকার তথা বিজেপির কাছে চলে যেত। এমনটাই ছিল তৃণমূলের চিন্তাধারা। ঠিক এই ছোট্ট মার্জিন এবং এই রাজনৈতিক ইগল লড়াইয়ে এই অয়েল ফিল্ডকে চালু করা হয়নি। 2018 সালে এই অয়েল ফিল্ড খুঁজে পাওয়ার পর থেকে 2022 সাল, 2023 সাল এবং 2024 সাল পর্যন্ত একাধিকবার পেট্রোল মন্ত্রী হরদীপ সিং তিনি রাজ্য সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছিলেন, কিন্তু রাজ্য সূত্রে কোনো উত্তরই যায়নি। 2025-এ ঠিক শুরুর দিকে 2026-এ বিধানসভা ঠিক কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী একটি বাণিজ্য সম্মেলন থেকে বলেন যে 15 একর জমি নাকি ওএনজিসিকে দেওয়া হয়েছে, কিন্তু এর পেছনেও রয়েছে একটা বড় সত্য। তা হলো শুধুমাত্র জমি গ্রহণের ক্ষেত্রেই না, এর পরবর্তীতে আসে একাধিক সমস্যা। তার মধ্যে অন্যতম হলো যে এগ্রিমেন্ট, সেই এগ্রিমেন্ট নিয়ে নানান কাহিনীতে বানচাল করার চেষ্টা করে রাজ্য সরকার। আমরা জানি এই যে 45,000 কোটি টাকার মধ্যে তার 10% রয়্যালটি তা সরাসরি রাজ্য সরকারের কাছে চলে যেত। আমরা একাধিকবার শুনেছি এই রাজ্য সরকার ডিএ দেওয়ার ক্ষেত্রে বলে এসেছে যে ভাড়ে মা ভবানী, রাজ্যের অর্থের ভাড়া শূন্য। কিন্তু যদি এই অয়েল ফিল্ডকে কার্যকারী করা হতো তাহলে তো 4,500 কোটি টাকা আজ রাজ্যের কোষাগারে থাকতো। শুধু তাই নয় দর্শক, এর পাশাপাশি এই পেট্রোকেমিক্যাল নানা কোম্পানি এই অয়েল ফিল্ডকে কেন্দ্র করে এর চারপাশে আসতো। শুরু হতো নানা অনুসারী শিল্প, দেখা যেত এখানকার যে কর্মসংস্থানের ক্ষেত্রে যুবক সম্প্রদায় একটা জায়গা করতে পারত। কিন্তু তৃণমূল সেই শুধু ভোট ব্যাংকের কাজে দীর্ঘদিন ধরে এই অয়েল ফিল্ডকে কার্যত বন্ধ করে রেখেছিল। ইতিমধ্যেই আমরা জানি যে রাজ্যে বিজেপি সরকার এসেছে এবং ইতিমধ্যেই রাজ্যের বিজেপি রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য তিনি সরাসরি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার সঙ্গে একটি বৈঠক করেছেন এবং তা নিয়ে তার প্রধান বৈঠকের কারণ ছিল এই অশোকনগর অয়েল ফিল্ডকে নিয়ে, যা আগামী কিছুদিনের মধ্যেই কার্যকারী হতে চলেছে এবং এই 45,000 কোটি টাকার খনিজ উৎপাদন তার সরাসরি লাভ ওঠাতে চলেছে রাজ্য তথা সারা দেশের মানুষ। আশা রাখবো এই রাজ্যের এবার উন্নতির শিখরে চড়বে এবং রাজ্যের যে কর্মসংস্থানের ক্ষেত্রে বেকারদের আর অন্য রাজ্যে যেতে হবে না। এই উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মেদিনীপুর একাধিক জেলার যারা যুবক সম্প্রদায় রয়েছেন তাদের ক্ষেত্রে এটা সুখবরের বার্তা। এই অয়েল ফিল্ডকে নিয়ে আমরা আগামীতে আরও অনেক বড় প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো। আজকের মতো এটুকুই, ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন দ্য প্যামফ্লেট বাংলা।